সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিশেষ করে আপনি এই বোধহয় এই প্রথম এলেন। জি, আপনার সাথে প্রথম, মানে 20 বছরে আপনার সাথে প্রথম দেখা হলো। আলাপ করব, আপনার শুনবো আপনার বক্তব্য। আমি শিরোনাম দেখে নেই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে 2 বিশ্ববিদ্যালয়ে তালা, কর্মকর্তাদের কলম বিরতিতে স্থবির কাস্টমস কার্যক্রম, সমকাল রাজধানীর পথে পথে দুর্ভোগ, সরকার দেখছে আইনি জটিলতা, বিএনপি বলছে কূট কৌশল, মানবজমিন জবি শাটডাউন, ডনের সম্পাদকীয় ক্রস রোডে বাংলাদেশ, আমার দেশ খবর থেকে এসে ভোট দেন 20 লাখ ব্যক্তি, আর 30 ক্যানের দিয়ে পানি প্রত্যাহার করছে ভারত। কালের কণ্ঠ ঢুকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা, দাবি আদায়ে জবি শাটডাউন, আমাদের সময় দাবি আদায়ে জবিতে শাটডাউন, অধ্যাদেশ বাতিল সহ 3 দাবি রাজস্ব কর্মকর্তাদের। কালবেলা যে ঘটনায় দায় মুক্তি, সেই ঘটনায় পদক। শ্রমবাজার খুলতে 3 শর্ত দিল মালয়েশিয়া। দেশ রূপান্তর শ্রমিক নিতে রাজি মালয়েশিয়া, আন্দোলনমুখর ঢাকায় যানজটে নাকাল মানুষ। সময়ের আলো, ট্রুথ কমিশনে পথ মিলবে বিরোধ মীমাংসার, মালয়েশিয়ার শ্রমবাজার ফের খুলছে। খবরের কাগজ, উন্নয়ন কাজে স্থবিরতা, অবরোধ, আন্দোলন, জনদুর্ভোগ। দিনকাল সীমান্তে থামছে না ভারতের পুশিন, দাবিতে 77-এর বিক্ষোভ, ক্লাস পরীক্ষা বন্ধ। আলোকিত বাংলাদেশ, গাড়ি চলে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা। করতোয়া উত্তাল দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন, সোহরাওয়ার্দীতে উচ্ছেদ অভিযান, জবি শাটডাউন ঘোষণা। শিরোনামে বিশ্ববিদ্যালয়। জি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন হয়েছে, তালা ঝুলছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয়নি দিনভর। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একই চিত্র। আপনি কিভাবে দেখছেন আজিজ? ধন্যবাদ মতি ভাই, আপনার কাছে প্রথম আসছি। আপনি তো এখন ধরেন বাংলাদেশে আমি বলবো সম্পাদক হিসেবে আইকন, আপনার নীতির ক্ষেত্রেও অত্যন্ত এখন 1-2 জন সম্পাদক আছে, আপনি একজন। তো যাই হোক, শিক্ষা এখন যে শিক্ষা অবস্থা দেখেন, সংস্কার কমিশন অনেকগুলো হয়েছে, কিন্তু শিক্ষা নাই। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভাবছেন আমার কাছে বোধগম্য না। 4র্থ শিল্প বিপ্লবে, যেখানে অটোমেশনের যুগ, যেখানে এই শিক্ষা ব্যবস্থাটা, শিক্ষা নীতি বিজ্ঞানমুখী হওয়া উচিত ছিল, সেই শিক্ষা হাতেই দিচ্ছে না। ধরেন এই যে বিদেশে আমাদের প্রায় 1.5-2 কোটি লোক থাকে, আগামী 5 বছর পরে আর বিদেশের লোক যেতে পারবে না। কেন? কারণ লেবার দরকার পড়বে না, সব অটোমেশনে হয়ে যাবে। আমি মালয়েশিয়ায় সামিটবিজ হসপিটালে গিয়েছিলাম, সেখানে একটা রোবট পুরা বিল্ডিংটাই স্ট্রাকচার তৈরি করা হয়েছে। একটা রোবট উপরে উঠে একা ঝাড়ু দেয়, পরিষ্কার করে ফেলে। ওখানে অন্তত 50টা ক্লিনার দরকার ছিল। তো এই জন্য বলছি, আমাদের দেশেও আপনার রোবট 2টা গার্মেন্ট ইন্ডাস্ট্রি চালায়, ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে আর শ্রমিক লাগে না। এইভাবে আমাদের একটা ফার্নিচার হাতিলেও আছে। তো এই জন্যেই এখন আগামী দিনে মানুষের বিকল্প কিন্তু প্রযুক্তি আসতেছে। আমাদের এই শিক্ষা কোনো প্রতিষ্ঠান, এই কোনো বুয়েট সহ কোনো প্রতিষ্ঠান এই 4র্থ শিল্প বিপ্লবের উপযোগী না। তো এখন আমরা যে বিদেশে লোক পাঠাবো, যে আপনার এই প্রযুক্তির পেছনের লোকটা দরকার, সেই লোকটা আমরা তৈরি করছি না। এখন দেখেন, আজকে আপনার ধরেন 2টা বড় ঢাকার 2টা বিশ্ববিদ্যালয় অলমোস্ট ক্লোজ, এবং এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়, আপনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ নার্স, সব ছাত্র আন্দোলন নেমে গেছে। এটা মনে হয় যেন ফ্রি ফর অল, ফ্রি স্টাইল চলছে। আপনার আবার দেখেন, আপনার সেই 13 সালে আপনার গণজাগরণ মঞ্চ হয়েছিল 5ই ফেব্রুয়ারি, সেখানে ইমরান সরকার ওটার নেতৃত্ব দিয়েছিল। আবার এই যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ 3 ঘন্টা আপনার এয়ারপোর্টে রইল, চলে যাওয়ার পরে ওটাই উৎসাহিত করছে। আর নারী সংস্কার কমিশন, এতে আবার ফের ইসলামিক লোকজনকে উত্তক্ত করে। এই মুহূর্তে আপনার হাসান আব্দুল্লাহ ডাক দিল যে আপনার করতে হবে, আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
তা আওয়ামী লীগকে তৎক্ষণাৎ অন্তর্বর্তীকালীন সরকার বসলো, ডিসিশন নিল। কিন্তু আপনি দেখেন যে এটি কিন্তু আমাদের দেশের কোনো আইনে কিন্তু পারমিট করে না। একটা দলের আপনার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা, এটার কোনো আইন কিন্তু আমাদের দেশে পারমিট করে না। এটা কোর্ট দ্বারা পারত। আওয়ামী লীগের স্ট্যান্ডিং কমিটির এক ব্যক্তি কিন্তু দরখাস্ত করেছিল যে আইনের মাধ্যমে, কিন্তু আইন তো আপনার ধরেন ট্রাইব্যুনালে আজকে 9 মাস সরকারের বয়স, একটা চার্জশিট দিতে পারে নাই। অথচ ছাত্ররা বলছে যে বিচারের শেষে নির্বাচন, তো বিচার তো এটা অনন্তকাল চলবে। এই সরকার তো বিচারও করতে পারছে না, 9 বছরে একটা মামলার চার্জশিট দিতে পারে নাই। তো এই জন্য আমি বলছি যে এই যে সারা দেশে যে আন্দোলন, আজকে ডিএমপি একটা রিপোর্ট দিছে যে 9টা জায়গায় কোনো সমাবেশ মিটিং করা যাবে না। তাহলে এটা গণতান্ত্রিক দেশ যদি হয়, মিটিং তো হবে, তাহলে বিকল্প ভেন্যু দেওয়া উচিত ছিল, সেটা তো নাই। আপনি এই জায়গায় করতে পারবেন না। ধরেন সারা শহরে এই যে ডনে সম্পাদক লিখছে যানজটে অচল, যানজট তো হবেই। আপনার এই যে ট্রান্সপোর্ট সেক্টরে যারা বিশেষজ্ঞ, এদের আমার ভিন্ন মত আছে। ভিন্ন মত হলো একটি আইডিয়াল শহরে 25% খালি জায়গা দরকার। আমাদের রাস্তা আছে 7%। হ্যাঁ, এই 7%-এর ভিতরে আবার ফুটপাত দখল হয়ে থাকে, রাস্তা হলো 3 থেকে 4%। আপনার যত যানবাহন বেশি হবে তত যানজট হবে, এটা নিরসন করার কোনো উপায় নেই। এরপরে একটি রাস্তায় আপনি যদি গাড়ি চালিয়ে যান, বাইপাস নেই, আর যানজট আপনি ঘুরে যাবেন নো স্কোপ, যে রাস্তায় ঢুকলেন তো ঢুকলেন। মানুষের যে দুর্ভোগ, এটা কিভাবে এটা নিরসন করা সম্ভব? এটা হচ্ছে যে ধরেন পাকিস্তানের ইসলামাবাদ, আপনার মালয়েশিয়ার পুত্রজায়া, এরা তো রাজধানী শিফট করেছে। আমাদের এই রাজধানী, এই যে প্রত্যেকবার জরিপে বেরোয় আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে থাকি বায়ু দূষণে, এটা আসলে বসবাসের অনুপযুক্ত শহর হয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি এক্সপার্ট না, কিন্তু ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে এইটা আর বসবাসের উপযোগী রাখা সম্ভব না। এটা অবশ্যই অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ শহর একটা করে এটা রিলোকেট করা উচিত, এখানে হ্রাস কমানো। ধরেন আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার আন্দোলন হচ্ছে, তাদের তো নদীর ওপারে নিয়ে গেছে, হ্যাঁ, এটা ঠিক ডিসিশন। কারণ ওইখানে পুরান ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় থাকতে পারে না, জায়গা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় এটাও শিফট হওয়া উচিত। হ্যাঁ, ধরেন জেলখানা শিফট হয়ে গেছে দূরে, এরকম কিছু কিছু জায়গা, ধরেন নৌবাহিনীর অফিস ঢাকা শহরে থাকবে কেন? এটা তো সেটা হবে। এইভাবে আপনার যদি ধরেন আপনার না করেন, প্রদেশ নাও করেন, হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু এরকম ডিসেন্ট্রালাইজ করার চেষ্টা করছে। তো এটা ধরেন ওটাতে আবার ডিমেরিটসও আছে, আর অনেকগুলো ডিমেরিটসও আছে, কিন্তু আমাদের সব প্রশাসনটাও ডিসেন্ট্রালাইজ করতে হবে। আর আপনি দেখেন এই যে ঢাকা শহরে আপনার এই সরকারের সময় ব্যাটারি চালিত রিক্সা ছেড়ে দিছে, এখন কোনো রাস্তায় চলা যায় না, কোনো রাস্তায় চলা যায় না। এই ব্যাটারি চালিত বা প্যাডেল চালিত রিক্সা, এরা আপনার গ্রামে যান, কৃষিকার্যের লোক পাওয়া যায় না। এখন আমাদের তো কৃষি, গার্মেন্টস, সার্ভিস সেক্টর, প্রবাসী, এই তো 3টা সেক্টরে জিডিপি গ্রোথ। কৃষি তো ধ্বংস হয়। এখন ঢাকা শহরে যারা আসছে, এই যে ব্যাটারি চালিত রিক্সা চলে, এটা তো আপনার দেখেন সরকার কিন্তু বেনিফিট পায় না, ওই কিছু দিয়ে পয়সা টয়সা দিয়ে রিক্সার মালিকরা আপনার এই ব্যাটারি চালায়। শোনা গেছে যে একটা ব্যাটারিতে রিক্সা চালায় একটা গাড়ি চলে এই চার্জ দিয়ে। এই জন্য বলছি যে এটা আনম্যানেজেবল, এটার সমাধান দেওয়া মুশকিল, কিন্তু মানুষের সাফারিং বাড়ছে এবং আমার ধারণা আরও বাড়তে থাকবে। কারণ রাস্তা ধারণ ক্ষমতার বাইরে ট্রান্সপোর্ট থাকতে পারবে না, কিন্তু সেই রাস্তার ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। আমাদের এখন স্পিড হয়ে গেছে, জরিপে স্পিড হয়েছে 5 কিলোমিটার বেগে গাড়ি চলতে পারে, এত যানজট। তো এখন যদি আপনার কর্মঘণ্টা মাপেন, তো কর্মঘণ্টা মাপলে তো আপনার কত কর্মঘণ্টা লস হচ্ছে, এগুলো তো বিবেচনা আনা দরকার।
সুতরাং এই শহরটা আমার মনে হয় রিলোকেট করা অথবা ডিসেন্ট্রালাইজ করার চিন্তাটা, সব জায়গায় যার যার কাজের ক্ষেত্র তৈরি করা। এবং রিক্সা বিশ্বায়নের যুগে রাজধানী কিন্তু শুধু বা একটা দেশের জন্য নয়, এখানে বিদেশিরাও আসে বিশ্বায়নের যুগে। আপনি আমাদের যে রিক্সা, এই যে ব্যাটারি চালিত লোককে দুইভাবে ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে আমাদের কৃষিখাতটা কিন্তু কোনো লেবার পাওয়া যাচ্ছে না, সব ঢাকা শহরে আসতেছে। আবার ঢাকা শহরে যে তারা থাকছে, তারা খাচ্ছে, আপনার কোনো ট্যাক্স নাই, কিছু নাই। মাঝখানে রিক্সাওয়ালারা যারা মালিক, তারা টাকা পয়সা কামাচ্ছে, গভর্নমেন্টকে এই ব্যাটারি বিদ্যুৎ খরচ করে টাকা পয়সা তারা রোজগার করতেছে। তো সুতরাং এই জিনিসগুলো ভাবতে হবে, যতই ক্রুড হোক না কেন এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে আমাদের যাতে ঢাকা শহরটা অন্তত বসবাসের উপযোগী থাকে। এবং এটা তো ম্যানেজ করা কঠিন। এখন যদি আপনি ওই খাল খনন করে যদি রেড কার্পেট বিছায় উদ্বোধন করেন, তাহলে তো সমাধান হবে না, বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। আমরা তো দেখছি যে খাল কাটতে কার্পেট বিছায় খালে আপনার উদ্বোধন করতেছে, এগুলো করলে তো হবে না। তা আপনার এই জন্য বলছি যে রাস্তায় আপনার যেহেতু ধারণ ক্ষমতার অনুযায়ী, আমি তো ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে, আমি বিশেষজ্ঞ না বলছি, যে রাস্তায় যে বাস আছে আপনি দেখেন ইন্ডিকেটর লাইট পর্যন্ত নেই। এই বাসগুলো একটা সার্ভে বহু আগে বেরোয়েছিল যে 45% লোক ঢাকা শহরে হাঁটে। হ্যাঁ, হাঁটে। এখানে হর্ন বন্ধ করার জন্য, হ্যাঁ, হর্ন বন্ধ করে 45% লোক হাঁটে, তো আর বাকি 5% লোক গাড়িতে চড়ে। হ্যাঁ, তা আপনি এই 45% মানুষকে যদি আপনার নির্বিঘ্নে হাঁটার ব্যবস্থা করে দেন, তাহলেও তো সমস্যা অনেকখানি দূর হয়। হ্যাঁ, অথচ আমরা কিন্তু এই যে এক্সপ্রেসওয়ে যা কিছু ট্রেন যা কিছু করতেছি, সব কিন্তু এই 5%-এর জন্য, সমস্যার সমাধান হচ্ছে না। এবং রাস্তার ধারণ ক্ষমতা যেহেতু নাই, সুতরাং এটা সমাধানের আমি অন্তত কিছু দেখি না। এখন যদি ডাবল ডেকার 3 ডেকার রাস্তা বানায়, যদি স্লো যান, স্পিডি যান, দূরপাল্লার গাড়ি, এগুলো যদি ভাগ করে দিতে, এটা তো ভেরি কস্টলি। আসছি আপনার কাছে। মালয়েশিয়ার শ্রমবাজার ফের খুলছে। আপনি জানেন যে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এখন মালয়েশিয়াতে রয়েছেন এবং তার সাথে মালয়েশিয়ান কর্তৃপক্ষের আলোচনা হয়েছে এবং একটা সমঝোতা হয়েছে। হ্যাঁ, সমঝোতা হয়েছে। এটা তো মালয়েশিয়ার সাথে জটিলতা গেছে, তো এখন খুলছে। কিন্তু আমার বক্তব্যটা আবার একটু ভিন্ন। ধরেন এখন গেল, হয়তো 2-4-5 বছর থাকলো, কিন্তু এই শ্রমিকরা বিদেশে যে কাজ করবে, অটোমেশনের যুগে এই শ্রমিকটা নিবে না, প্রয়োজন নাই। কি করণীয়টা কি? হ্যাঁ, করণীয় হলো শিক্ষা ব্যবস্থাটাকে সাজাইতে হবে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী একটা রোবটের। আমি লিখছি তো এটা, আপনি ধরেন আপনার অবিশ্বাস হবে, এখন আইওটি বলে, ইন্টারনেট অফ থিংস। আপনার বাসায় আপনার ফ্রিজ থাকবে, চুলা থাকবে, আপনাকে চুলাকে আপনি প্রোগ্রাম দিয়ে রাখবেন যে আমি প্রত্যেক বৃষ্টি হলে খিচুড়ি খাবো, আপনার চুলা আপনার জন্য খিচুড়ি রান্না করে রাখবে বৃষ্টি আসলেই। এরকম হবে। ফ্রিজে খাবার যদি স্টকে না থাকে, এই চুলা ফ্রিজের কাছে খাবার চাইবে, ফ্রিজে না থাকলে বাজার থেকে এসে কল দিয়ে নিয়ে আসবে, মানুষের কোনো ফাংশন থাকবে না। এটা অবিশ্বাস্য, কিন্তু এটা ঘটবে। আমার বিশ্বাস, যেহেতু আমি ফিজিক্সে লেখাপড়া করছি, আমার ধারণা এটা ঘটবে। এবং বিজ্ঞান যেভাবে আগাচ্ছে, এটার ঠেকা রাখার স্কোপ নেই, এটা আগাবে। এখনই দেখেন, দেশে আগে দেখছি আমরা গরু আপনার জমি চাষ করে, গরু ধান মাড়ায়। এখন তো গরু খালি দুধ খাওয়ার মাংস খাওয়া ছাড়া কোনো কাজ নেই, কারণ ট্রাক্টর, মেশিন, অটো মেশিন এসে গরুর কাজ অবসলেট করে দিছে। এই জন্য মানুষের কিন্তু আস্তে আস্তে অবসলেট হবে, কিন্তু প্রযুক্তির পিছনে। ধরেন রোবট এখন অপারেশন করে, এটা তো আপনি জানেনই, কিন্তু রোবটটাকে যে আপনার অপারেশন করবে, এই যে আপনার কম্পিউটার দিয়ে একদম সুতা ইঞ্চি মেপে আপনার কম্পিউটারকে, রোবটকে প্রোগ্রাম দিলে না সে অপারেশন করবে, নাহলে তো অন্য জায়গায় কেটে ফেলবে। তো ওই পিছনের লোকটা দরকার, সেই লোকটা তো আমাদের দেশে তৈরি হচ্ছে না। এবং আমরা ইলেকট্রিশিয়ান, সর্বোচ্চ টেকনিক্যাল পার্সন, আমরা ইলেকট্রিশিয়ান বানাই, ড্রাইভার বানাই, এটা তো চলবে না। এখন তো আপনার ড্রাইভারও তো লাগবে না কয়েকদিন পরে। হ্যাঁ, সবাই এখনই সেন্সর লাগাচ্ছে গাড়িতে,
গাড়িতে প্রোগ্রাম দেবেন, গাড়ি আপনার ডেস্টিনেশনে নিয়ে যাবে। আমাদের নীতি নির্ধারকরা এইটা ভাবছেন না কেন? না, ভাবছে না। আমার কাছে মনে হয় জানেন, আমি প্রায় গেলেই যে কোনো টকশোতে গেলে আমি ঘুরাফেরা বলার চেষ্টা করি। আমার কাছে মনে হয় বিজ্ঞানের লোকজন বোধহয় একটু কম, এবং তারা হয়তো ভাবে না, অথবা এই যা আছে এটা ম্যানেজ করার চেষ্টা করে। কিন্তু আগামী 10 বছর পরে আমি একদম বিশ্বাস করি যে আমাদের প্রবাসী যে 1.5-2 কোটি প্রবাসী আছে, এই প্রবাসে লোক যাবে না, প্রবাসের লোক প্রয়োজন পড়বে না। আমি দেখছি তো দেশেই বা কি হবে, দেশেও কাজে আসবে না, কারণ সব তো এই যে বললাম না, শুরু হয়ে গেছে। তো আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আমাদের যে এক্সপোর্ট হয়, এক্সপোর্টের 80% তো গার্মেন্টস। এই গার্মেন্টসে তো প্রচুর সাধারণ মেয়েরা ছেলেরা কাজ করে, এটা তো সব অবসলেট হয়ে যাবে। অলরেডি 2টা তো হয়ে গেছে। আর মেশিন এমনিই তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি হাফ অটোমেটিক হয়ে গেছে। এখন আর সুতা কাটা, কাপড় কাটা মেশিন দিয়ে কাটে। তো আগে তো কেসি দিয়ে কাটতো, এখন তো ওইগুলো নাই, সব মেশিন হাফ অটো হয়ে গেছে। তো এই জন্য এখন মানুষ, এখন ছাত্রদেরকে পড়ানো, এখন এটা কি মানে মিডিয়াতে কোনো প্রভাব পড়বে? সব মিডিয়াতে আপনার একটা, আমাদের টেলিভিশনে আপনি দেখেন নাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা মেয়েদের খবর পড়াইছে না? কিন্তু যেহেতু আমরা টেকনিক্যালি এনলাইটেড না, এই জন্য ওটা কস্টলি হয়ে যায়। একদিন তো এটা ইজি হয়ে যাবে, তখন দেখবেন যে মিডিয়া তো খবর পড়তেছে সব, আপনি আগে ইনপুট দিয়ে দিবেন, রোবট কথা বলে দিবে। আপনার মানুষের দরকার নেই। ওই একটা লোক 3 জায়গায় কথা বলবে, 3 জায়গায় বলবে। সুতরাং সবই অটোমেশন চলে যাবে। ধরেন এই যে এখন যে ছাত্ররা ধরেন, আমি দেখলাম যেদিন এনসিপি উদ্বোধন করে শেরেবাংলা নগরে, এখানে আমার মনে হলো যে শিশুও ছিল, 8 বছর, ক্লাস 8 থেকে শুরু করে ইউনিভার্সিটি ছাত্র পর্যন্ত। এই আপনি যদি ধরেন 8টা ব্যাচ, এই 8টা ব্যাচে আপনি বলেন তো সরকারের পক্ষ থেকে কোনো একদিন শুনছেন যে তোমরা লেখাপড়াও করো, সরকারেও সহযোগিতা করো? লেখাপড়ার কথা বলেই না, বলে একবার বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে উদ্যোক্তা হও। ব্যবসা কোথায় করবে? রিসোর্স কোথায়? এখন দেশে তো কোনো ব্যবসা নেই, ব্যবসা কিছু নেই, আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই, কোথায় করবে? এখন 303 তো বাংলাদেশের জন্য চলবে না। 303 উনি দিচ্ছেন, এটা তো আমরা তো পলিউশন করি না, পলিউশন তো ধনী দেশ করে। তা আমরা এই দেশে, আমাদের দেশে যেটা আছে, উনি 303 জিরো এমপ্লয়মেন্ট, জিরো আপনার মানে এনভায়রনমেন্ট পলিউশন, আর জিরো আপনার মানে এই যে উদ্যোক্তা করানো। তো আপনি এটা তো বাংলাদেশে এটা তো করা সম্ভব না, কারণ কার্বন নিঃসরণটা তো বাংলাদেশ ওইভাবে করে না। কিন্তু আমরা আমাদের মতো পরিষ্কার রাখতে পারি। কিন্তু এই ছাত্রদের জেনারেশন গ্যাপ হয়ে গেল। এমনি শিক্ষা ব্যবস্থা আমাদের আপডেট না। এই শিক্ষা যদি এইভাবে আপনার বিজ্ঞান মনস্ক শিক্ষা না হয়, তাহলে তো আগামী দিনে এই দেশ দাঁড়ায় থাকা সম্ভব হবে না। আমরা প্রায় শেষ প্রান্তে। আপনি জানেন যে IMF এর শর্ত মানতে যাইয়া ডলার ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন যেটা আজকেই কাগজে ছাপা হচ্ছে, যেটা যে ডলারের দর ধরে রাখাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। দেখেন, ওই বিশ্ব ব্যাংক বলছে আগামী বছর 2016 সালে 3.3% জিডিপি গ্রোথ হবে। IMF এর লোন নিতে গিয়ে শেখ হাসিনার সময় এগ্রিমেন্ট ছিল 4 এবং 5th লোন নেওয়ার সময় সব আপনার যত ভর্তুকি আছে, ট্যাক্স আছে, প্রত্যাহার করা। 2 এখন হচ্ছে যে আপনার বাজার মূল্যে ডলার ছেড়ে দেওয়া। আবার ইয়েন ভিত্তিক লোন নিয়েছে $7.5 বিলিয়ন, এটা 12 কোটি হয়েছে। তো এখন এছাড়া আমরা উন্নয়নশীল দেশে চলে যাচ্ছি 26 সালে। তখন জিএসপি সুবিধা থাকবে না, আমাদের এক্সপোর্ট মেইনলি আপনার গার্মেন্টস, জিএসপি, তারপর লোন টোন যা পাবো আমাদের রেট বেড়ে যাবে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে 26 সালে তো আমরা সেই 1974 সালের দুর্ভিক্ষের জায়গায় চলে যাব। কারণ কোনো ইনভেস্টমেন্ট নাই, ফরেন এইড আসতেছে না। আমরা তো সব IMF এর লোন পাওয়ার জন্য একটু করছি, ইয়েন ভিত্তিক লোন নিচ্ছি। আমরা তো আসলে, আমি তো কোনো কুল কিনারা দেখতে পাচ্ছি না। এই জন্যে বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিলেন যে সংস্কার,
যতটুকু ইউটিউবে এখন ছাড় দিল, যতটুকু সংস্কারে সবাই একমত হয় আমরা সেইটুক নিয়েই নির্বাচনে যাব। যদি না হয় একমত, তাও নিয়েও আমরা নির্বাচনে যাব। আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, কে হ্যাঁ করছে কে না করছে জনগণ দেখবে। আমার মনে হয় ওই জায়গা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এই দেশকে বাঁচাইতে হলে ওই জায়গায় যাইতে হবে। যতটুকু আমার তো অলরেডি সব রাজনৈতিক দলের সাথে কথা হয়ে গেছে, যতটুকু জায়গায় একমত হয়েছে আমার মনে হয় নির্বাচনে যাওয়া উচিত। আস্তে আস্তে ছাত্ররা যেহেতু আমি বলবো যে ছাত্রদের যে জায়গায় নিয়ে গেছে, জেনারেশন গ্যাপ তো ফেলাই দিচ্ছে। ছাত্রদের 5ই আগস্টের পরে একটা সম্ভাবনা কিন্তু দেখা গেছিল, কিন্তু সেই সম্ভাবনা কিন্তু এনসিপি এখন আর দিনে দিনে ছোট হয়ে যাবে, এরা দাঁড়ানোর স্কোপ নেই। এত বিতর্কিত 52 সাল থেকে 24 সাল পর্যন্ত সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই নেতারা কোনোদিন এত বিতর্কিত হয় নাই। এখন তো দুদকও লাগছে। যাই হোক, আমার হাতে সময় নেই। আজিজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আবারও দেখা হবে আপনার সঙ্গে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।